নমস্কার। ভিডিও শুরুতেই আপনাদের জানাই গলার একটু ভাঙা রয়েছে, পুরো অন্যরকম শুনতে লাগছে। তো আজকে যে ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ 26শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস নিয়ে আমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই প্রজাতন্ত্র দিবস দিনটা আমরা ঠিক কেন পালন করি। আসলে প্রতিটি ভারতবাসীর জন্যই 26শে জানুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিনটি নিছক একটা ছুটির দিন কিন্তু নয়। কেন আমরা পালন করি এই 26শে জানুয়ারি, আজকে এই বিষয়টাই আপনাদের সঙ্গে আলোচনা করব। 1947 সালের 15ই অগস্ট দ্বিখণ্ডিত ভারতের হাতে এলো তথাকথিত স্বাধীনতা। কিন্তু 26শে জানুয়ারি ঠিক কি হয়েছিল, কেন এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয়? 26শে জানুয়ারির পেছনে অনেক বড় গল্প রয়েছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। নমস্কার, আই এম বসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আর শুরুতেই বলবো, এই চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 26শে জানুয়ারি এই দিনটিকে গান্ধীজি নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। বহুদিন থেকে ভারতের জাতীয় কংগ্রেসের গান্ধীবাদী আন্দোলন মানুষকে এই আশ্বাস দিয়ে আসছিল স্বাধীনতা আসবে, কিন্তু পূর্ণ স্বাধীনতার প্রতি কংগ্রেসের নেতাদের কোনো আগ্রহই ছিল না। বারংবার শুধু একটা বছর পার হয়ে যাচ্ছিল, সময়ের পর সময় পার হয়ে যাওয়ার পরেও স্বাধীনতা আর এলো না। বাংলার বিপ্লবীরা বারবার এই শান্তির ফাঁকা আওয়াজ শুনে মর্মাহত হয়েছিল। সকলেই খুব অধৈর্য ছিল। ঠিক এই সময় এলো কলকাতা কংগ্রেস। 1928 সালে জাতীয় কংগ্রেসের সভা বসল কলকাতায়। সুভাষচন্দ্র এই সভা উপলক্ষে গঠন করলেন ভলেন্টিয়ার গ্রুপ। বিপ্লবী দলগুলো সাহায্য করলেন সুভাষচন্দ্রকে। সুভাষচন্দ্রের নেতৃত্বে যেভাবে বিপ্লবীরা কংগ্রেসের আপোষকামী নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করল পূর্ণ স্বাধীনতার দাবি তোলার জন্য, গান্ধী কিন্তু বুঝতে পারলেন মানুষকে আর ছেলে ভোলানোর অহিংসার কথা বলে বোকা বানানো যাবে না। বিপ্লবীরা সুভাষকে সামনে রেখে একটু একটু করে শক্তি বৃদ্ধি করছে কংগ্রেসের মধ্যেই। তাহলে কি করা যায়? গান্ধী এটার একটা নতুন চাল চাললেন। ঠিক পরের বছর 1929 সালে লাহোরে বসল কংগ্রেসের অধিবেশন। সভাপতি জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে 31শে ডিসেম্বর জাতীয় পতাকা তুলে ঘোষণা করলেন কংগ্রেসের লক্ষ্য পূর্ণ স্বাধীনতা। পরের বছর থেকে প্রতি 26শে জানুয়ারি কংগ্রেস পালন করবে স্বাধীনতা দিবস। 1930 সালের 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করে। এই 1930 থেকে প্রতি বছর সারা দেশে পালন হতে শুরু করলো স্বাধীনতা দিবস। 26শে জানুয়ারির দিনটাকে দেশের মানুষ ভীষণ উৎসাহের সঙ্গে পালন করতে লাগলেন স্বাধীনতা দিবস হিসেবে। ভারতের প্রতিটি গ্রামে গ্রামেও বিপুল উৎসাহে ত্রিরঙ্গা পতাকাকে সম্মানের শ্রদ্ধা নিবেদন করা হতো। সরকার পড়ল ভীষণ অস্বস্তিতে। রাস্তায় রাস্তায় জনতা মিছিল বের করতেন। সরকারি ভবনগুলোতে ইউনিয়ন জ্যাক নামিয়ে জনতার মিছিল চেষ্টা করত জোর করে তিরঙ্গা পতাকা তোলার। এর ফলে মিছিল টাকাতে প্রতি বছর পুলিশের কালঘাম ছোটার জোগাড় হতো। এবার কংগ্রেসের নেতারাও এই 26শে জানুয়ারির দিনটাকে খুব উৎসাহের সঙ্গে পালন করতে শুরু করলেন। 1930 সাল থেকে 1945 সাল পর্যন্ত প্রতি বছর পালন হয়ে আসছে এই স্বাধীনতা দিবস। স্বাধীনতা লাভের দিন হিসেবেও অনেক কংগ্রেস নেতা 26শে জানুয়ারির দিনটাকে চাইছিলেন, কিন্তু বিভিন্ন কারণে 15ই অগস্ট ব্রিটিশ সরকার ক্ষমতায় হস্তান্তর করলেন। ভারত তো স্বাধীনতা পেল, কিন্তু তার স্বাধীন গণতন্ত্র হিসাবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ছিল একটা নিজস্ব সংবিধান। প্রকৃত ইতিহাস হলো 15ই অগস্ট আমরা যেটা পেয়েছিলাম সেটাকে ক্ষমতা হস্তান্তরই বলা হয়, মানে ডোমিনেন্ট স্ট্যাটাস। কারণ প্রকৃতপক্ষে কোনো দেশের নিজস্ব আইন, বিধি, নিয়ম প্রণালী না থাকলে সেটাকে স্বাধীন দেশ বলা যায় না। কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো। কিন্তু এরপরে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার কথা ঘোষণা করা হয়। সংবিধান সভায় সদস্যদের নির্বাচন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হলো। 1947 সালের 29 অগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতের স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের 4 নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভার ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। এরপরে 2 বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা এবং নানা চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়।
1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সভার 308 জন সদস্য 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেন। এর একটি ছিল ইংরেজিতে, অন্যটি হিন্দিতে। এর দুদিন পর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এটি যেমন একটি কারণ, ঠিক তেমনই 26শে জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তারও একটি ইতিহাস রয়েছে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। এই অধিবেশনের একটি প্রস্তাব পেশ করা হয়, যেখানে ঘোষণা করা হয় 1930 সালের 26শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয়, তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দেয়নি, ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে। 1930 সালের 26শে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে তাই 1950 সালে এই দিনটি ভারতের সংবিধানে গৃহীত হয় এবং এটি গণতন্ত্র দিবস হিসেবে পালিত হতে শুরু হয়। সংবিধান রচনা কিন্তু সহজে হয়নি। আজকে 26শে জানুয়ারি পেতে অনেক কষ্ট করতে হয়েছে। একটা বিরাট পরীক্ষা ছিল সংবিধান পরিষদের সামনে, এত কম সময়ে কি সংবিধান রচনা করা হবে? এই প্রশ্ন ছিল সবার মনে। 3টি উত্তাল বছর 1946 থেকে 49 পর্যন্ত 299 সদস্যের একটি সাংবিধানিক পরিষদ এই সংবিধান রচনার কাজে ব্যাপৃত ছিল। এই 3 বছরে সেদেশে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে, দেশ ভাগ হয়েছে। ভারত ও নবগঠিত পাকিস্তানের মধ্যে মানব ইতিহাসের সবচেয়ে ব্যাপক সংখ্যক শরণার্থী এক দেশ থেকে অন্য দেশে পালিয়েছে। এই 3 বছর আরও প্রত্যক্ষ করেছে ব্রিটিশ শাসনের সময় শত শত দেশীয় রাজা বাদশাদের শাসনাধীন রাজ্যকে কিভাবে কঠিন শর্তে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ডক্টর আম্বেদকর নিজেই ছিলেন একজন আইনজ্ঞ। প্রধান যে 60 সদস্যের প্যানেল 395 দ্বারা সম্বলিত সংবিধানের খসড়া তৈরি করে, তার নেতৃত্ব তিনি দিয়েছিলেন। অশোক গোপালের লেখা অ্যাপার্ট নামে ডক্টর আম্বেদকরের একটি গৌরবোজ্জ্বল জীবনী গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে তিনি তুলে ধরেছেন ডক্টর আম্বেদকর কিভাবে তার স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূতদের সঙ্গে তার মতভেদ দূরে সরিয়ে রেখে বিশ্বের অন্যতম সবচেয়ে পুরনো সংবিধানের ভিত্তি রচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই বই থেকে জানা যায় যে আম্বেদকরের ব্যক্তিত্ব এবং প্রজ্ঞা কিভাবে তাকে এই ভূমিকায় স্থানীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সহায়তা করেছে। এই 7 সদস্যের খসড়ার রচয়িতা কমিটির 5 জনই ছিলেন উচ্চ বর্ণের, কিন্তু তারা আম্বেদকরকেই অনুরোধ করেছিলেন যে এই কমিটিতে নেতৃত্ব দিতে। এইম্যান ডি ভ্যালোরা আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতা, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন এবং আয়ারল্যান্ডের সংবিধান রচনা করেছিলেন। তিনি হয় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন অথবা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে এই ভূমিকার জন্য ডক্টর আম্বেদকরের নামে সুপারিশ করেছিলেন বলে লিখেছিলেন মিস্টার গোপাল। এই তথ্য জানা যায় ডক্টর আম্বেদকরকে লেখা ভারতের শেষ ভাইসরয় পত্নী এডউইনা মাউন্টব্যাটেনের চিঠি থেকে। এডউইনা মাউন্টব্যাটেন ডক্টর আম্বেদকরকে আরও বলেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে খুশি যে ভারতের সংবিধান রচনা তিনি তত্ত্বাবধান করছেন, কারণ তিনি একমাত্র প্রতিভাবান ব্যক্তি যিনি সব শ্রেণী সব জাতির জনগণকে সমান ন্যায় বিচার দিতে পারবেন। মার্চ 1947-এ ভাইসরয়ের পদ গ্রহণের অল্প দিনের মধ্যেই লর্ড মাউন্টব্যাটেন ডক্টর আম্বেদকরের সঙ্গে খুবই আগ্রহজনক এবং মূল্যবান আলোচনা করেন বলেই লিখেছেন অশোক গোপাল। ভাইসরয় ঊর্ধ্বতন একজন ব্রিটিশ কর্মকর্তাকে বলেছিলেন যে নেহরুর অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় 15 জন মন্ত্রীর মধ্যে ডক্টর আম্বেদকরের নাম দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আম্বেদকরের প্যানেল সংবিধানের পূর্ণাঙ্গ খসড়াটি পরীক্ষা করে দেখে, যেটি গণপরিষদের উত্থান করা হয় 1947 সালের মে মাসে। এটি পাঠানো হয় প্রথমে সংশ্লিষ্ট মন্ত্রীদের এবং পরে কংগ্রেস পার্টির কাছে। কোনো অংশের খসড়া 7 বার পর্যন্ত বদলানো হয়। ওই পরিষদের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদের কাছে সংশ্লিষ্ট যে খসড়াটি ডক্টর আম্বেদকর পেশ করেন, তাতে প্রায় 20টি বড় ধরনের পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে মূল প্রস্তাবনার অংশটিও, যেখানে ন্যায় বিচার, সাম্য এবং ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সংবিধানের মূল অধিকারগুলোকেও সেখানে লিপিবদ্ধ করা হয়েছিল। প্রস্তাবনা অংশে ভ্রাতৃত্ব শব্দটির সংযোজন এবং সংবিধানের অন্যান্য অংশেও এই মর্মে 81টি শব্দের চমকপ্রদ এবং ঐতিহাসিক প্রয়োজন পুরনো কৃতিত্ব ছিল এই ডক্টর আম্বেদকরের, লিখেছিলেন ডক্টর মিস্টার গোপাল। ভারতীয় সংবিধান রচনার গোপন ইতিহাস নিয়ে দার্শনিক আকাশ রাঠোরের লেখা বই আম্বেদকরস প্রিয়াম্বল আ সিক্রেট হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে উদ্ধৃতি দিয়ে একথা লিখেছেন গোপাল।
এই সংবিধান নিয়ে সবচেয়ে কঠিন কাজগুলো করেছিলেন ডক্টর আম্বেদকর। তিনি তখন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন। তার মধ্যে তিনি গণপরিষদে প্রায় 100 দিন দাঁড়িয়ে থেকে ধৈর্যের সাথে প্রতিটি ধারা এবং প্রস্তাবিত সংবিধানগুলি কেন বাতিল করা হয়েছে তা ব্যাখ্যা করেন। বৈঠকগুলোতে সব সদস্য সবসময় উপস্থিত থাকতেন না। কমিটির একজন সদস্য টি কৃষ্ণমাচারী 1948 নভেম্বরে অ্যাসেম্বলিতে বলেন যে সংশোধিত সংবিধানের খসড়া তৈরির সব চাপ ঘাড়ে নিয়েছিলেন ডক্টর আম্বেদকর প্রায় একাই, কারণ বেশিরভাগ সদস্যরই মৃত্যু, অসুস্থতা এবং অন্যান্য কাজের দায়িত্বের মতন নানাবিধ কারণে এ কাজে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারেননি। খসড়ায় 7,500-এর বেশি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল এবং এর মধ্যে প্রায় 2,500 গৃহীত না। এই সংবিধানের খসড়া তৈরির অনেকটাই কৃতিত্ব ডক্টর আম্বেদকর দিয়েছিলেন এস.এন. মুখার্জিকে, যিনি ছিলেন একজন শীর্ষ সরকারি কর্মকর্তা এবং খুবই জটিল প্রস্তাবকে সহজ আইনি ভাষায় ব্যাখ্যা করার ক্ষমতা ছিল তাঁর। ভারতের দলিত শ্রেণীর প্রবক্তা হিসাবে বি.আর. আম্বেদকরের একটা বিপ্লবী ভাবমূর্তি ছিল। তা সত্ত্বেও এই সংবিধান রচনার ক্ষেত্রে তিনি সব শ্রেণীর মানুষের স্বার্থের কথা মাথায় রেখেছিলেন। শ্রেণীভিত্তিক আলাদা নির্বাচক মণ্ডলীর জন্য তার দাবি গণপরিষদে প্রত্যাখ্যাত হয়। এর আগেই ভারতের মূল শিল্পগুলো জাতীয়করণের জন্য তার দাবি টেকেনি। সংবিধানের সমাজবাদেরও উল্লেখ করা হয়নি। সাংবিধানিক পরিষদ যখন 1946-এর ডিসেম্বরে প্রথমবার বৈঠক করে, তখন ডক্টর আম্বেদকর স্বীকার করেছিলেন, আমি জানি আজ আমরা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিভক্ত। আমরা এক একটি বিবাদমান শিবির। আমি এমনকি এটাও স্বীকার করি যে এরকম একটি শিবিরের নেতাদের আমি অন্যতম একজন। আম্বেদকর আগে অনগ্রসর এবং নিপীড়িত গোষ্ঠীর জন্য যেসব দাবি দাওয়া তুলেছিলেন, তার নতুন নেতৃত্বের ভূমিকায় সেগুলো নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন তা হলো তিনি সব শ্রেণীর মানুষকে স্বার্থের বিবেচনায় নিয়েছেন। শুধু বিদেশ কেন, শ্রেণীর স্বার্থকে তিনি অগ্রাধিকার দেননি। যেমন তফসিলি জাতি। বহু বছর পর রাজেন্দ্র প্রসাদ স্বীকার করেছিলেন যে ডক্টর আম্বেদকর সংবিধান রচনার দক্ষ পাইলট এর দায়িত্ব পালন করেছিলেন। দলিত সম্প্রদায়ের অসাংবিধানিক এই প্রতিনিধি 6 ডিসেম্বর 1956-তে প্রয়াত হবার কয়েক ঘন্টা পর তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু বলেছিলেন, সংবিধান রচনায় ডক্টর আম্বেদকর যতটা যত্ন নিয়েছিলেন এবং ঝামেলা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আর কেউ নেননি। আজ 7 দশক পর ভারতের বিশাল এবং বৈচিত্র্যপূর্ণ গণতন্ত্র অনেক গুরুতর চ্যালেঞ্জের মুখে টিকে রয়েছে। দেশটিকে বিভক্ত এবং সামাজিক অসাম্য যেভাবে বাড়ছে, তাতে ভারতের ভবিষ্যৎ নিয়ে বহু মানুষ কিন্তু উদ্বিগ্ন। ডক্টর আম্বেদকর যখন সংবিধানের সংশোধিত খসড়া গণপরিষদে উত্থাপন করেন, তখন তার একটি গুরুত্বপূর্ণ উক্তির কথা আজ তুলে ধরা হয়েছে। তিনি বলেছিলেন, ভারতের সংখ্যালঘুর সংখ্যাগরিষ্ঠদের শাসন আনুগত্যের সঙ্গে মেনে নিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা সংখ্যালঘুদের ওপর বৈষম্যমূলক আচরণ করবে না। সে দায়িত্ব যে এখন তাদের ওপর, তা তাদের বুঝতে হবে। এটাই ছিল ভারতের সংবিধানের রচনার গল্প। এবছর 2025 সালে ভারত তার 73তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। 2025 সালে সাধারণতন্ত্র দিবসের আগে ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এবং তা ঘোষণা করেছে যে এখন থেকে প্রতি বছর সাধারণতন্ত্র দিবস 24শে জানুয়ারি থেকে নয়, বরং 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী থেকে পালিত হবে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে লালকেল্লা থেকে একটি গ্র্যান্ড ফ্লাই পাস্ট হবে। আকাশে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে দেশের 3টি শক্তিধর বাহিনী উড়োজাহাজ। এটা তো এই বছরের কথা, কিন্তু আপনি কি জানেন ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবস কিভাবে পালিত হয়েছিল? 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় এই দিনটি কোথায় পালিত হয়েছিল? প্রথম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ কোথায় এবং কিভাবে হয়েছিল? কারা এই কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন? 1950 সালে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতন লালকেল্লা থেকে কি তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল? ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবস 1950 সালের 26শে জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পুরনো কেল্লায়, সেখানে তার পুরনো কেল্লার সামনে অবস্থিত ব্রিটিশ স্টেডিয়ামের প্রথমবারের মতন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখা গিয়েছিল। বর্তমানে দিল্লির চিড়িয়াখানা ওই স্থানে, এবং সেই স্টেডিয়াম যে জায়গায় রয়েছে, ন্যাশনাল স্টেডিয়াম, প্রথম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির পুরনো কেল্লা থেকে প্রথমবারের মতন তেরঙ্গা পতাকা উত্তোলন করেন দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পতাকা উত্তোলনের পর শুরু হয়ে যায় কুচকাওয়াজ। প্রথমে কামানের স্যালুট দেওয়া হয়। গোটা দুর্গ কামানের শব্দে মুখরিত হয়ে উঠেছিল। রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাড়াও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। একই সময় শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের জায়গায় গভর্নর জেনারেল পদে নিযুক্ত সি রাজাগোপালাচারীও প্রথম প্রজাতন্ত্র দিবসে অংশ হয়েছিলেন। 1950 সালের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজ এখনকার মতন জমকালো ছিল না। যাই হোক, স্বাধীন ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের ঐতিহাসিক দৃশ্যের চেয়ে কম কিছু ছিল না। প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়েছিল ব্রিটিশ স্টেডিয়ামে,
যার এক ঝলক দেখার জন্য মানুষ জড়ো হয়েছিল কনট প্লেসে। এই কুচকাওয়াজে সেনাবাহিনী, বিমান এবং নৌবাহিনী কিছু দল অংশ নিয়েছিল। সেদিন কোনো ফ্লোট করে বের করা হয়নি, বায়বীয় কীর্তি সম্পাদনে জেট উড়েছিল। যদিও ভারতের কাছে ডাকেটা এবং স্পিড ফায়ারের মতন ছোট বিমান ছিল। এটাই ছিল প্রথমবারের 26শে জানুয়ারির গল্প। যাই হোক, আজকের এই ভিডিও কেমন লাগলো প্লিজ আমাদের জানাতে ভুলবেন না। এরকমই অনেক ঘটনা ইতিহাসের পাতা থেকে আপনাদের জন্য তুলে নিয়ে আসবো, কথা দিলাম। আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যান আজই এই আই অ্যাম বোসকে। আর হ্যাঁ, আমার সঙ্গে যদি পার্সোনাল স্টাফে যুক্ত হতে চান, আমার ব্যক্তিগত জীবনের অনেক ছবি, নানা বেড়ানো, আরও অনেক নানান ধরনের কন্টেন্ট দেখতে গেলে ইনস্টাগ্রামে আসতে হবে। ইনস্টাগ্রাম আই অ্যাম কুনাল বোস। আপাতত এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। জয় হিন্দ।